বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। রাজনীতির যত হিসাবগুলো রয়েছে, সব হিসাব প্রতিদিনই ওলটপালট হচ্ছে। গতকাল যেটা মনে হতো সম্ভাবনা, আজকের দিনে মনে হচ্ছে সেটা অসম্ভব। এবং রাজনীতির যারা বিশ্লেষক রয়েছেন, বিগত দিনে রাজনীতির বিভিন্ন সূত্র অনুসরণ করে হয়তো বলা যেত ৫ বছর পরে কি হবে, ১০ বছর পরে কি হবে। এবং অতীতকালে বড় বড় যারা রাষ্ট্রনায়ক তারা কখনো কখনো শত বছর পরে কি হবে সেটা তারা বলে দিতে পারতেন। কিন্তু যেখানে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়, অরাজকতা তৈরি হয় এবং রাজনীতির কোনো সূত্র যেখানে কাজ করে না, সেখানে আসলে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে পরিবেশ এবং পরিস্থিতির কারণে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং পরিণতি আলাদা হয়। আমাদের দেশে এই যে জুলাই এবং আগস্টে যে একটা বিপ্লব হলো, এটি ছিল একেবারে অভাবনীয়। শুধু অভাবনীয় বললে হবে না, এটি ছিল অলৌকিক। এমন ঘটনা আমরা কখনো দেখিনি, এমন ঘটনা আমরা কখনো শুনিনি। এবং এই জুলাই আগস্ট বিপ্লবের যে বহুমুখী ফলাফল, এই ফলাফলটিও অলৌকিক। অর্থাৎ এখানে যারা বিপ্লব করলেন, তারা আমাদের এই সমাজের তরুণ বলে পরিচিত। তাদের কখনোই ক্ষমতার লোভ ছিল না, লালসা ছিল না এবং এমনকি শেখ হাসিনাকে তারা হটিয়ে দেবেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত, অন্য কেউ ক্ষমতায় আসবে, এরকম কোনো টার্গেট নিয়ে তারা কিন্তু রাজপথে নামেননি। তাদের রাজপথের আন্দোলনটি ছিল একেবারে সহজ সরল, কিছু চাওয়া এবং অবশ্যই সেটা যৌক্তিক। তারপর যখন তাদেরকে অপমান করা হলো, তারা সেটার প্রতিবাদ করলেন খুব ভদ্র ভাষায়। যখন তাদেরকে জুলুম করা হলো, তখন তারা অনেকটা অসহায় হয়ে পড়লেন এবং দেশের জনগণ তাদের পাশে দাঁড়ালো। পরিবেশ এবং পরিস্থিতি এমন দাঁড়ালো যে ক্ষমতাসীন যারা ছিলেন তারা দীর্ঘদিন ধরে মানুষকে জুলুম এবং অত্যাচার করার যে একটা অভ্যাস তারা অর্জন করেছিলেন, এই অভ্যাসটি ২০২৪ সনের জুলাই আগস্টে এসে তারা আগের মতন করে আবার সেই অভ্যাসটি চরিতার্থ করার জন্য যখনই চেষ্টা করল, অমনি একটা বিপ্লব হয়ে গেল। এই বিপ্লবের বীজ সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এটি বপন করা ছিল। দীর্ঘদিনের ১৫ বছরের যে অনাচার, অবিচার, অত্যাচার, কুশাসন সব মিলিয়ে মানুষের যে হৃদয়, মন এবং মানসিকতা ভেঙে পড়েছিল এবং তারা অভিশাপ দিয়ে এই সরকারের নিকুচি করছিল। এবং পরবর্তীতে যখন সুযোগ এলো, তখন সাধারণ মানুষ বাঁধ ভাঙা জোয়ার যেভাবে উপচে পড়ে, ঠিক সেইভাবে এই ছাত্রদের পক্ষে তারা উপচে পড়ল। এর ফলে বিপ্লব হলো। কিন্তু বিপ্লবের পর যে ঘটনাগুলো ঘটল, অর্থাৎ যেভাবে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন, যেভাবে দুজন ছাত্রকে এখানে মনোনীত করে উপদেষ্টা পরিষদে নেওয়া হলো, একজন ছাত্রকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হলো, এই ঘটনা তারা যেভাবে বলল তাতে মনে হলো যে দীর্ঘকাল ধরে তারা এরকম একটি ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আর অন্যদিকে যারা সাধারণ মানুষ তারা খুব আহত হলেন যে তারা তো এরকম কোনো দৃশ্য দেখেনি। তারা সরল বিশ্বাসে এই ছাত্রদের যে উপর যে জুলুম চলছিল, অত্যাচার চলছিল, বা এই ছাত্রদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার উপর তারা সমর্থন জানিয়েছিল। যা হোক, যখনই এরকম একটা বিপ্লব হয়, বিপ্লবের পরে সবচেয়ে বেশি লাভবান হয় তারা যারা সুসংগঠিত থাকে, যাদের একটি সংগঠন থাকে। এখন আওয়ামী লীগের
অবর্তমানে এবং তাদের যারা সহযোগী ছিল তাদের অবর্তমানে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠন বিএনপি, তারপরে জামাত, জামাতের পরে আরও কয়েকটি ছোট বড় ইসলামপন্থী দলগুলো রয়েছেন। তো এই কারণে কি হলো, এখন যে একটা গণতান্ত্রিক পরিবেশে অগ্রযাত্রা শুরু হয়েছে, কিংবা ধরুন এখন যেভাবে গণতন্ত্রের পথে এগুলোর আমরা চেষ্টা করছি, সেখানে সঙ্গত কারণেই বিএনপি একেবারে সম্মুখ সারিতে চলে আসে। কিন্তু বাস্তবতা হলো যে গত 15 বছরে বিএনপির যে রাজনৈতিক সামর্থ্য, রাজনৈতিক স্বপ্ন এবং রাজনীতির যে সংঘ, এটি অভ্যন্তরীণ সংঘ এবং বহির্সংঘ, অর্থাৎ দলের ভিতরে যে অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড বা বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা দরকার সেটি ব্যাহত হয়েছে। এরপর তাদের যে জোট ছিল সেই জোটও ভেঙে চুরমার খান খান হয়ে গিয়েছে। তারপর বিদেশের যে সকল রাষ্ট্রের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটিও তারা রাখতে পারেনি। তাদের পরীক্ষিত বন্ধু সংযুক্ত আরব আমিরাত, আমেরিকার রিপাবলিকান পার্টি, তারপর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে শুরু করে পুরো পাকিস্তান যে সকল শক্তি রয়েছেন তারা, এর বাইরে চীন এবং সৌদি আরবিয়া, এদের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক যা গত 15 বছরে ধীরে 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 একেবারে রুইন্ড, মানে ধ্বংস হতে হতে 2024 সনের জুলাই আগস্ট বিপ্লবের আগে এটি একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছিল। অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সঙ্গে ইসলামপন্থীদের নিদারুণ একটি সম্পর্ক ছিল, বিশেষ করে জামাতের সঙ্গে, জামাত ছাড়াও যারা প্রো পাকিস্তানি তাদের সঙ্গে, এবং যারা এন্টি ইন্ডিয়ান মানে ভারত বিরোধী, এই শক্তির সঙ্গে তাদের যে হৃদ্যতা, সখ্যতা, এটি দীর্ঘকালের। কিন্তু এই সম্পর্কটি জিইয়ে রাখা, এই সম্পর্কের ভিত্তিতে যাকে বলা হয় একটি ভালো কিছু করা, এবং এজন্য যে প্ল্যান্টেশন দরকার, যে ওয়াটারিং দরকার এবং যে পরিচর্যা দরকার, অর্থাৎ বীজ বপন করা, তারপরে সেখানে পানি দেওয়া, গাছ লাগানো, পানি দেওয়া এবং সেটি পরিচর্যা করা, এই কাজটি বিএনপির পক্ষ থেকে গত 8-10 বছরে ওভাবে করা সম্ভব হয়নি। এখানে আমি ইচ্ছে করে সম্ভব হয়নি বললাম এই কারণে যে বিএনপি তার আপন ভারে এতটা নুজ্জ এবং এতটা বিপর্যস্ত ছিল, নিজের ঘর সামলাতে গিয়ে তাকে দৈনিক 133 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে হয়েছে। তো সেখানে নতুন করে কোনো কিছু করা, অন্যের সমস্যার সমাধান করা, অন্যের সঙ্গে বন্ধুত্ব করা, এটি কার্যত বিএনপির জন্য একটা অসম্ভব বিষয় পরিণত হয়েছিল। তো যেটা বলছিলাম, ফলে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা ঘটনা, সেটা হলো আমাদের যে ইসলামপন্থীদের মধ্যে গত 15 বছরে ভীষণ রকম বিবর্তন হয়েছে। এদের অনেকের চরিত্রের যে অবনতি, এটি মারাত্মক আকার ধারণ করেছে। প্রথমত, এরা ঘুষ খাবে, দুর্নীতি করবে, ডিজিএফআই টাকা খাবে, সরকারের দালালি করবে এবং ক্ষমতাসীনদেরকে তারা আব্বা ডাকবে, আম্মা ডাকবে, এই অবস্থা এরশাদ জামানাতেও ছিল না। এমনকি 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন অনেক বড় বড় পীর মাশায়েখ তারা নারী নেতৃত্বকে হারাম বলে বেগম জিয়ার সঙ্গে এক টেবিলে বসতে চাননি, শেখ হাসিনার সঙ্গে এক টেবিলে বসতে চাননি। তো ইসলামের আদর্শ এবং নীতি, এই দুটোকে হৃদয়ে ধারণ করে ওই ধরনের ব্যক্তিত্ব এবং চরিত্রওয়ালা যে নেতৃবৃন্দ আমাদের 80-র দশকে, 90-এর দশকে ছিল, তারা অনেকেই এখন নেই। যারা আছেন তারা খুবই বৃদ্ধ এবং অনুল্লেখ্য অবস্থায় আছেন। নতুন প্রজন্মের যারা নেতৃত্বে আছেন তারা খুব ভীষণ জেহাদি, এত জেহাদি যে তারা এই মুহূর্তে পারলে বাংলাদেশকে একটি খিলাফত রাষ্ট্রে পরিণত করে, অথবা আরেকটি গ্রুপ আছে
যারা একটা রাজকীয় দাওয়াত পেলে, মানে বঙ্গভবনে একটা দাওয়াত পেলে, গণভবনে দাওয়াত পেলে কেউ একটু পিছনে হাত বুলিয়ে দিলে, বা ডিজিএফআই, এনএসআই, এদের কোনো কর্মকর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে কিছু তোহফা বা উপহার পেলে তাদের মনোমস্তিষ্ক ঠিক থাকে না। ফলে বাংলাদেশের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে প্রতিষ্ঠানটি হেফাজত ইসলামের একটা অংশ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা অংশ কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ভীষণ রকম জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের দালাল হিসেবে। আবার এই যে আমরা যে তাবলিগ জামাত বলি, বিশাল সংগঠন, এই তাবলিগ জামাতেরও কিন্তু একটা বিরাট অংশ আওয়ামী লীগপন্থী, এবং এখানে জুবায়েরপন্থী লোকের মধ্যেও আওয়ামী লীগপন্থী লোক আছে, সাতপন্থী লোকদের মধ্যেও আওয়ামী লীগপন্থী আছে। এদের এই যারা ইসলামপন্থী, কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নেই। আমরা আওয়ামী লীগ জামানাতে আহমেদ শফির নাম শুনেছি, কিন্তু ইনি আসলে একজন মুরব্বী মানুষ, ভদ্রলোক মানুষ, আলেম ওলামা। কিন্তু আগের যারা ছিলেন, যেমন মাওলানা মুহিউদ্দিন খান সাহেব ছিলেন, তারপরে হাফিজ হুজুর সাহেব ছিলেন, তারপরে খতিব উবায়দুল্লাহ সাহেব ছিলেন, এরকম অনেকে ছিলেন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব ছিলেন, তারপরে শামসুল হুদা পাঁচবাগী সাহেব ছিলেন, এরকম অনেক বড় বড় ইসলামী স্কলার ছিলেন যারা রাজনৈতিকভাবে সমৃদ্ধ, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। তো এই রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন বাংলাদেশে, তারা ইচ্ছা করলেও তাদেরকে বিভ্রান্ত করতে পারতেন না। তো সেই পর্যায়ে নেতৃত্ব না থাকার কারণে এখন কি হচ্ছে, অনেক ছোট ছোট গ্রামের মেম্বার হতে পারেন না, এরকম রাজনৈতিক জ্ঞানও তাদের নেই, অথচ তারা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে বিরাট একটা রাজনৈতিক দল খুলে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। এরকম অসংখ্য সংগঠন, ইসলামিক সংগঠন দেখতে পাবেন। এইগুলো একটা। দ্বিতীয় রয়েছে, সেটা হলো আমাদের দেশে ওয়াজ মাহফিল, এটি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং একসময় ওয়াজ যারা করতেন জনাব দেলোয়ার হোসেন সাইদি, তারপরে ওয়াজ করতেন আরও অনেকে, হাবিবুর রহমান যুক্তিবাদী। তো সেই সকল মানুষের ওয়াজ শোনার জন্য মানুষ যেতেন, লক্ষ লক্ষ মানুষ যেতেন, এবং সারা বাংলায় এরকম ৮-১০ জনের বেশি নামকরা ওয়াজিন ছিল না। কিন্তু এখন সেই কি বলবো, শিশু বক্তা থেকে শুরু করে কিশোর বক্তা, যুবক বক্তা, তারপরে আরও নানা রকম, এরা গান গায়, এরা নাচে, এরা মানে অভিনয় করে, এরা চুটকি শোনায় মানুষকে, এবং পুরো ওয়াজের যে ক্ষেত্রটিকে একটা বিনোদন ক্ষেত্রে তারা পরিণত করেছে। মানুষ হাসার জন্য, কষ্ট ভোলার জন্য এখন ওয়াজ শুনতে আসে, এবং এ সকল ওয়াজের ময়দানের একটা বিরাট অংশ তারা ব্যয় করে রাজনীতির গীবত, কোনো দলকে প্রমোট করা, কোনো দলকে ছোট করা, নিজেদের অভিলাষকে চরিতার্থ করা, এবং ভিউ বাড়ানো। তারা এমন সব জিকির করবে, এমন সব গল্প বলবে, এমন সব চুটকি বলবে, এমন সব কাণ্ড কারখানা করবে যেন পরবর্তী মাহফিলে তাদেরকে জোর করে নেওয়া হয়, এবং এখন যদি কেউ ১০,০০০ টাকা দেয়, তাদের টার্গেট থেকে পরবর্তী মাহফিলে তাদেরকে যেন ২০,০০০ টাকা দেওয়া হয়। তারা এখন হেলিকপ্টারে কেউ ঘোরাফেরা করে, তারপরে শেষে আরও অনেক রকম শর্ত, তাদের পিএচ আছে, এপিএচ আছে, তাদেরকে আগের থেকে বুকিং মানি দিতে হয়। এই বিভিন্ন কর্মকাণ্ড করে বাংলাদেশে হাজার হাজার বক্তা, ইসলামী বক্তা তৈরি হয়ে গেছেন। বাস্তবতা হলো যে এই সকল বক্তারা মানুষদেরকে যা বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ, একটা বিরাট অংশ তাদেরকে বিশ্বাস করে। অনেকে তাদের সাথে ঝগড়া করে, অনেক হুজুরকে মারধর করে, আবার অনেকে কিন্তু তাদের কথা মতো নিজেরা মারামারি করে। এখন এই সকল হুজুররা, যাদেরকে আমরা হুজুর বলি, তারা মাঠে ময়দানে, আওয়ামী লীগ জমানাতে তারা কিন্তু বিরাট অংশ জেলে ছিলেন, অনেকে দৌড়ের উপর ছিলেন, অনেক মাহফিল তাদেরকে করতে দেওয়া হতো না। তো সেই সকল মানুষ এই জমানাতে এসে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এসে অবাধে সারা বাংলাদেশ বিচরণ করতে পারছে, এবং তারা সবাই, অলমোস্ট সবাই বিএনপির পক্ষে বলছেন, বিপক্ষে বলছেন, আর কেউ কেউ জামাতের পক্ষে বলার চেষ্টা করছেন, কেউ খেলাফতের পক্ষে বলছেন, কেউ ইসলামের রাষ্ট্রের কথা বলছেন, কেউ ইউনূস সাহেবের প্রশংসা করছেন।
কিন্তু তারা আওয়ামী লীগকে গালাগালির পরিবর্তে এখন বিএনপিকে গালাগাল দেয়া শুরু করছেন এবং অকথ্য, অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় তারা যেভাবে বিএনপির সমালোচনা করছেন, তাতে করে বিএনপির যে জনসমর্থন এটা দ্রুত ধসের দিকে নামছে এবং খুবই একটা অজনপ্রিয় প্রতিষ্ঠানে খুব দ্রুত